ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়াজ টু নো। আজকে আমরা এডুকেশন অনার্সের ফার্স্ট সেমিস্টারের কোশ্চেন পেপার নিয়েই আলোচনা করব। আমি আগের একটি ভিডিওতে সিসি 1 এর মানে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন 1 এর 2019 এ যে কোশ্চেন এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমার আলোচনার বিষয় হলো ঠিক একই, ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন মানে সিসিটি 1 পেপারে 2018তে যে কোশ্চেনগুলো এসেছিল সেই বিষয়। এ বিষয় বলার আগে আমরা তো জানি, আগের বিষয়ে আমি বলেছি যে সেকশন এখানে তিনটে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। এ গ্রুপে 2 মার্কসের কোশ্চেন, বি গ্রুপে 5 মার্কসের কোশ্চেন আর সি গ্রুপে 10 মার্কসের কোশ্চেন। তাহলে আমরা এখন আলোচনা শুরু করছি গ্রুপ এ। গ্রুপ এ তে ফার্স্ট কোশ্চেন কি ছিল? যোগ এবং সাংখ্য দর্শনের জনক কে? যোগ দর্শনের জনক হলেন মহর্ষি পতঞ্জলি আর সাংখ্য দর্শনের জনক হলেন মহর্ষি কপিল মুনি। বি কলামে এসছে কে শিক্ষার 4টি স্তম্ভের ধারণা দেয়? আমরা জানি শিক্ষার 4টি স্তম্ভের কথা বলা হয়েছে ডেলার্স কমিশনে। জ্যাক ডেলারের নেতৃত্বেই কিন্তু এই 4টি স্তম্ভের ধারণা দেওয়া হয়েছিল। কোথায়? একটি প্রতিবেদন। সেই প্রতিবেদনেই বলা হয়েছিল শিক্ষার 4টি স্তম্ভ কি কি? লার্নিং টু নো, জানার জন্য শিক্ষা; লার্নিং টু ডু, কর্মের জন্য শিক্ষা; লার্নিং টু লিভ টুগেদার, একত্রে বাঁচার জন্য শিক্ষা; লার্নিং টু বি, প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা। এটা আছে বৌদ্ধ দর্শনের 4টি আর্য সত্য লেখো। বৌদ্ধ দর্শনের যে 4 নোবেল ট্রুথস যে আছে সেই 4টি আর্য সত্য কি? আমরা জানি জীবন দুঃখময়, দুঃখের কারণ আছে, দুঃখের নিবৃত্তি আছে, দুঃখের নিবৃত্তির উপায় আছে। উপায় হিসেবেই কিন্তু এখানে বলা হয়েছিল অষ্টাঙ্গিক মার্গের কথা। জন ডিউই এর মতে বিদ্যালয় কি? জন ডিউই তার মতে বিদ্যালয় কি? বিদ্যালয় হলো সিম্পলিফাইড, পিউরিফাইড, বেটার ব্যালেন্স সোসাইটি, মানে আমাদের সমাজের ক্ষুদ্র সংস্করণ বা প্রতিচ্ছবি হলো বিদ্যালয়, যেখানে আমরা নিজেদেরকে সংশোধন করতে পারি, নিজেদেরকে আরো সরল করতে পারি, মার্জিত করতে পারি এবং নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি। শুধু তাই নয়, তিনি ল্যাবরেটরি স্কুল বা এক্সপেরিমেন্টাল স্কুলের কথাও কিন্তু বলেছেন, মানে পরীক্ষাগারমূলক বিদ্যালয়। সামাজিকীকরণে সাহায্যকারী 2টি সংস্থার নাম লেখো। এমন 2টো সংস্থা যা আমাদের সোশ্যালাইজেশনে সাহায্য করে। ফার্স্ট হলো পরিবার, ফ্যামিলি। সেখান থেকেই কিন্তু আমরা প্রথম কি সমাজের আদব কায়দাগুলো শিখি। তারপরের যে সংস্থা তা হলো শিক্ষালয় বা বিদ্যালয়। সেখানে এসে কিন্তু আমরা আরো বেশি করে এই সোশ্যালাইজেশন প্রসেসের সাথে নিজেকে ইনভলভ করি। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে ভাববাদী জীবন দর্শন বিবৃত করো। রবীন্দ্রনাথ ঠাকুর একজন আইডিয়ালিস্টিক ভাববাদী, আর আমরা জানি ভাববাদ দর্শন মানে সত্য শিব সুন্দরের পূজারী। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরও হলো সত্য শিব সুন্দরের পূজারী, মানে সত্য শিব সুন্দরের কথা বলেছে। আর তার সাথে সাথে নান্দনিক বিকাশ, পৃথিবীর মধ্যে যে রূপ রস গন্ধ, এই বিশ্ব প্রকৃতির মধ্যে সামঞ্জস্য বিধানের কথা কিন্তু তিনি বলেছেন। এই 2টো দিক থেকে আমরা ভাববাদী দর্শনের কিন্তু দিকটা দেখতে পাই। নেক্সট, ব্যক্তিগত দক্ষতা অর্জনের জন্য শিক্ষার 4টি ব্যক্তিগত লক্ষ্যের ব্যাখ্যা দাও। শিক্ষার ব্যক্তিগত লক্ষ্যগুলো কি? দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, সামাজিক বিকাশ, সৃজনাত্মক বিকাশ, আত্মবিকাশ, এগুলোই তো। সহপাঠক্রমিক কার্যাবলীর 2টি উদ্দেশ্য লেখো। সহপাঠক্রম কি? যা আমাদেরকে পাঠ্যক্রমের মধ্যে থাকা যে একঘেয়েমতা রয়েছে
যে বিরক্তিভাব, পাঠ্যক্রম পড়ছি, পড়েই যাচ্ছি, চলছে, এর মধ্যে যে একঘেয়েমতা, সেই একঘেয়েমতাকে দূর করতে সাহায্য করে কি সহপাঠক্রম। সহপাঠক্রম কার্যাবলীর দুটো উদ্দেশ্য কি? দৈহিক দিক থেকে বিকাশ, মানসিক দিক থেকে বিকাশ, সৃজনাত্মক গুণাবলীর বিকাশ, এগুলোই হলো আমাদের কো কারিকুলার অ্যাক্টিভিটির কিন্তু উদ্দেশ্য বা অবজেক্টিভ। পাঠ্যক্রম কিভাবে শিক্ষার লক্ষ্যের সঙ্গে সম্পর্কিত? পাঠ্যক্রম, যার ইংলিশ হলো কারিকুলাম। কারিকুলাম শব্দটি এসছে কুরিয়ার থেকে। কুরিয়ার কথার অর্থ কি? নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর পথ। মানে পাঠ্যক্রমের মধ্য দিয়ে বা কারিকুলামের মধ্য দিয়ে আমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারছি। আর শিক্ষার লক্ষ্য কি? নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো। তাহলে পাঠ্যক্রম আর শিক্ষার লক্ষ্যের মধ্যে কি সম্পর্ক? অতি ঘনিষ্ঠ একটা সম্পর্ক, মানে একে অপরের পরিপূরক বলা যায়। কেমন? পাঠ্যক্রমের মধ্য দিয়ে আমরা সুনাগরিক করে উঠছি, পাঠ্যক্রমের মধ্য দিয়ে আমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারছি। আবার শিক্ষাও কিন্তু আমাদের মধ্যে কি করছে? আলো জ্বালিয়ে আমাদেরকে আলোকিত করে তুলছে, প্রতিষ্ঠিত করছে, সুনাগরিক করে গড়ে তুলছে এবং আমাদেরকে আরও সমাজের সাথে মানিয়ে নিতে সাহায্য করছে এবং আমাদেরকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করছে। একজন উত্তম শিক্ষকের দুটি গুণাবলী লেখো। শিক্ষকের গুণাবলী অনেক, কিন্তু আমার কাছে মনে হয় যদি একজন উত্তম শিক্ষকের গুণাবলী জানতে চাওয়া হয়, ফার্স্ট হবে তার বিষয় সম্পর্কে সার্বিক বা সামগ্রিক জ্ঞান। একজন শিক্ষকের প্রথম কাজ হলো সে বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা। তাহলে সে স্পষ্ট ধারণা স্টুডেন্টদেরকে দিতে পারবে এবং স্টুডেন্টরা সেখান থেকে কি হবে? আগ্রহ পাবে, তাদের আরো জানার ইচ্ছা বাড়বে, মনোযোগ সৃষ্টি হবে, তাদের মনোযোগটা আরো আকর্ষণ হবে। তাহলে উত্তম মানে একজন ভালো শিক্ষকের গুণাবলীর মধ্যে একটা হলো কি বিষয়বস্তু সম্পর্কে সামগ্রিক বা সার্বিক জ্ঞান। আর তার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো দায়িত্ববোধ। একজন শিক্ষকের অবশ্যই রেসপন্সিবিলিটি হলো সেই স্টুডেন্টকে শুধু সিলেবাসটাকে শেষ করে কভার করে তাকে তৈরি করা না, তাকে সেই সিলেবাসের সাথে সাথে সে যে ক্লাসে পড়ছে সেই ক্লাসের উপযোগী করে ভবিষ্যৎ প্রজন্মে বা ভবিষ্যৎ স্তরে এগিয়ে দেওয়া। নেতিবাচক শিক্ষা বলতে কি বোঝো? এই নেতিবাচক শিক্ষা মানে নেগেটিভ এডুকেশনের কথা কে বলেছেন? রুশো। রুশো হলো আধুনিক প্রকৃতিবাদী শিক্ষা দর্শনের জনক এবং আধুনিক শিশু শিক্ষার জনক। এই রুশো দুটো শিক্ষার কথাই কিন্তু বলেছিল রুশো, কি ইতিবাচক আর নেতিবাচক। আর নেতিবাচক শিক্ষাটা কি? যেখানে কোনো গতানুগতিক বাধাধারার মধ্যে থাকবে না, স্বাধীনতার মধ্য দিয়ে, অভিজ্ঞতার মধ্য দিয়ে, এক্সপেরিমেন্ট করতে করতে মানে আবিষ্কার করতে করতে সে শিখবে, তাই হলো নেতিবাচক শিক্ষা। মানে তার কাছে কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়া হবে না, সে তার নিজের মতো করে নিজের অ্যাবিলিটি অনুযায়ী, নিজের এক্সপিরিয়েন্স অনুযায়ী সে শিখবে। শিক্ষার সংকীর্ণ অর্থ কি? আমি একটি ভিডিও আলোচনা করেছিলাম, সেখানে এই সংকীর্ণ অর্থ, ব্যাপক অর্থ, এই বিষয়গুলো আলোচনা করেছিলাম, সেটা একটু দেখে নেবে তোমরা। আর শিক্ষার সংকীর্ণ অর্থ মানে কি? যেখানে শুধুমাত্র ডিগ্রিটাকে গুরুত্ব দেওয়া হয়, শুধুমাত্র পুঁথিকে, যেখানে শুধুমাত্র জ্ঞান বৃদ্ধিটাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে, সেই জ্ঞানটাকে কতটা কাজে লাগাচ্ছে এটা বড় বিষয় নয়। বড় বিষয় হলো কোয়ালিফিকেশন, কোয়ালিটি নয়। ওকে, এটা হলো সংকীর্ণ অর্থে শিক্ষা। শিক্ষা দর্শন বলতে কি বোঝো? শিক্ষা দর্শন মানে যেখানে শিক্ষা আর দর্শন দুটো বিষয় আছে। শিক্ষা মানে কি? যা আমাদেরকে কি করবে? আমাদেরকে কোনো বিষয় প্রয়োগ করতে সাহায্য করবে। আর দর্শন মানে কি? যা আমাদেরকে উচ্চ ভাবনা চিন্তা বা উচ্চ ধারণা দেবে একটা বিষয় সম্পর্কে। শিক্ষা দর্শন তাহলে কি হলো? শিক্ষা দর্শন হলো শিক্ষার যে শাখায়, শিক্ষার তো অনেকগুলো শাখা আছে না, সেখানে একটা হলো ফিলোসফি, একটা হলো সোসিওলজি, একটা হলো টেকনোলজি, একটা হলো শিক্ষার অনেক শাখা রয়েছে। সেই শাখাগুলোর মধ্যে একটি হলো ফিলোসফি, সোসিওলজি, টেকনোলজি, এরকম অনেক শাখা রয়েছে। শিক্ষার যে শাখায় ফিলোসফি মানে দর্শন নিয়ে আলোচনা করা হয় তাই হলো শিক্ষা দর্শন। তাহলে বোঝা গেল শিক্ষা দর্শন কি? শিক্ষা দর্শন হলো কি? শিক্ষার যে শাখায় দর্শনকে নিয়ে আলোচনা করা হচ্ছে।
নেক্সট কোশ্চেন, শিশু কেন্দ্রিক শিক্ষা কি? খুব সোজা একটা কোশ্চেন। চাইল্ড সেন্ট্রিক এডুকেশন কি? চাইল্ড সেন্ট্রিক, শিশু কেন্দ্রিক, মানে কেন্দ্রবিন্দু এখানে কি? শিশু, চাইল্ড। মানে শিশুকে কেন্দ্র করে যে শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে তাই হলো শিশু কেন্দ্রিক শিক্ষা। মানে শিশুকে কেন্দ্র করে মানে শিশুকে মধ্যেখানে রেখে শুধু শিক্ষা হবে? মধ্যেখানে রাখা মানে কি? তার রুচি, তার আগ্রহ, তার চাহিদা, তার ভাবনা চিন্তা, তার অ্যাবিলিটি মানে তার সামর্থ্য, তার নেওয়ার ক্যাপাসিটি, এইগুলোকে গুরুত্ব দিয়ে শিক্ষা দেওয়া হবে। আমি বারবার একটা কথা বলি, আমি যদি শিশুকে বা যে শিক্ষার্থীকে শিক্ষা দিচ্ছি তার ক্যাপাসিটি বা তার অ্যাবিলিটি সম্পর্কে অবগত না হই, তাহলে আমার দান করাটা, আমার জ্ঞান যখন আমি তাকে দিচ্ছি সেটা কিন্তু ব্যর্থ হতে পারে। কারণ আমাকে আগে জানতে হবে তার নেওয়ার ক্ষমতা কতটুকু। ঠিক যেমন বলেছিলাম আগের একটি ভিডিওতে, একটা জলের বোতল, 1 লিটার জলের বোতলের ক্যাপাসিটি 1 লিটারেরই থাকবে। তাহলে ক্যাপাসিটিটা আমাকে আগে জানতে হবে। আমি 2 লিটার জল ভরতে চাইলাম আর ভরতে কিন্তু পারবো না, 1 লিটার কিন্তু ওয়েস্ট হবে। 1 লিটারই কিন্তু ওর মধ্যে যাওয়ার ক্যাপাসিটি আছে, বোতলে কিন্তু যাওয়ার। মাথায় রাখতে হবে শিশু কেন্দ্রিক শিক্ষা মানে শিশুর সামর্থ্য অনুযায়ী, তার আগ্রহ অনুযায়ী, তার নেওয়ার ক্ষমতা অনুযায়ী। শিক্ষাকে প্রয়োগমূলক বিজ্ঞান বলা হয় কেন? শিক্ষাকে প্রয়োগমূলক বিজ্ঞান বলা হয় এই কারণে, কারণ শিক্ষাকে আমরা প্রয়োগ করি ব্যবহারিক ক্ষেত্রে। আমরা শিক্ষাকে শুধুমাত্র থিওরিক্যালি আমরা তাত্ত্বিকভাবে পড়ছি, জানছি তা নয়, আমরা আমাদের আচরণকে সংশোধন করছি। আমাদের বিহেভিয়ার কি হচ্ছে? মডিফিকেশন হচ্ছে। আমরা লার্নিং মানে কি জেনেছি? পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রশিক্ষণের মাধ্যমে নতুন আচরণ আয়ত্ত করা। তার মানে কি, আমাদের পূর্বে যে অভিজ্ঞতা হয়েছে তার সাথে যে আমরা এখন যে ট্রেনিং নিচ্ছি বা জানছি, এই দুটোর মধ্য দিয়ে আমাদের মধ্যে কি হচ্ছে? নতুন আচরণ আমরা আয়ত্ত করছি। মানে আমাদের আচরণ ধারার মধ্যে একটা পরিবর্তন আসছে, সংশোধন আসছে। তাহলে শিক্ষাকে আমরা কি করছি? অ্যাপ্লাই করছি, প্রয়োগ করছি, তার জন্য তো আমাদের মধ্যে ডেভেলপ হচ্ছে না। তাহলে শিক্ষা হলো একটি প্রয়োগমূলক বিজ্ঞান। কেন? আমরা বুঝতে পারলাম। নেক্সট কোশ্চেন, আমরা চলে আসছি গ্রুপ বিতে। তাহলে আমাদের গ্রুপ এতে কটা কোশ্চেন আমরা দেখলাম একবার দেখে নিই। 1 2 3 4 5 15টা কোশ্চেনের মধ্যে আমাদের অ্যাটেন্ড করতে হবে 10টা, 2 মার্কসে। তার মানে আমরা 5টা কিন্তু পাচ্ছি, কিন্তু আমাদের সব জেনে যেতে হবে, যাতে এমন কোনো কোশ্চেন না হয় যে আমরা এটা পারছি না। আমরা সব কটা কোশ্চেন নিয়ে আমরা অ্যাটেন্ড করার কথা ভাববো, কিন্তু আমাদের লিখতে হবে 10টা। এমনভাবে আমাদের তৈরি হতে হবে যাতে আমরা 15টা কোশ্চেনই আমরা জানি বা আমরা পারবো। আচ্ছা, গ্রুপ বিতে আমরা চলে আসি। গ্রুপ বিতে আমাদের 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা জানি প্রশ্নের মান হলো প্রত্যেকটাতেই 5। প্রথমে কি আছে? বৌদ্ধ দর্শনের মূল তত্ত্বসমূহ বিবৃত কর। বৌদ্ধ দর্শনের মূল তত্ত্বগুলো জানতে হবে। বৌদ্ধ দর্শনে কি কি আছে, এখানে শুধু মূল তত্ত্বগুলোর সাথে একটু ইন্ট্রোডাকশন দিতে হবে। বৌদ্ধ দর্শনের জনক এবং শিক্ষাক্ষেত্রে বৌদ্ধ দর্শনের সম্পর্কে লাস্টে একটু অবদান লিখতে হবে। নেক্সট কোশ্চেন, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের সুবিধা ও সীমাবদ্ধতাগুলো উল্লেখ করো। তার মানে শিক্ষার সমাজতান্ত্রিক আমরা পড়েছি ইউনিট 1-এ বি কলামে কি আছে? ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যান্ড সোশ্যালিস্টিক, ব্যক্তিতান্ত্রিক শিক্ষা এবং সমাজতান্ত্রিক শিক্ষা। সেই সমাজতান্ত্রিক শিক্ষার মানে সমাজতান্ত্রিক লক্ষ্যের সুবিধা আর অসুবিধাগুলো আমাদেরকে উল্লেখ করতে হবে। সমাজতান্ত্রিক শিক্ষা কেন ভালো আর কোন কোন দিকগুলো সমাজতান্ত্রিক শিক্ষার খারাপ সেগুলোকে উল্লেখ করতে হবে। নেক্সট, উদাহরণ সহ বিভিন্ন ধরনের পাঠ্যক্রম বর্ণনা করো। মানে পাঠ্যক্রমের কয় প্রকার আমরা এটা কোথায় পড়েছি? ইউনিট 2-তে। ইউনিট 2-তে কি আছে? ইউনিট 2-তে আছে কারিকুলাম টাইপস, তাই না? সেখানে আছে, ওখান থেকে এই কোশ্চেনটা পাঠ্যক্রমের বিভিন্ন ধরনগুলো। মানে আমি বলেছিলাম পাঠ্যক্রমের কি কি ধরন, যেরকম হলো গতানুগতিক পাঠ্যক্রম, অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম, কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম, কেন্দ্রীয় বা অবিচ্ছিন্ন পাঠ্যক্রম, এরকম আরও কিছু পাঠ্যক্রম আছে, যেরকম লুক্কায়িত বা হিডেন কারিকুলাম, নাল কারিকুলাম, এগুলো সম্পর্কে একটু একটু জানতে হবে। শিক্ষা দর্শনের পরিধি আলোচনা করো। শিক্ষা দর্শন কোথায় কোথায় ছড়িয়ে আছে তার বিস্তৃতি আলোচনা করো, কোথায় কোথায় ছড়িয়ে আছে। নেক্সট, যোগ দর্শনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। মানে যোগ দর্শন সম্পর্কে
লিখতে হবে। টিকা লেখক তার মানে যোগ দর্শন সম্পর্কে সবকিছুই অল্প 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 করে লিখতে হবে। 5 নম্বরের মতো করে যোগ দর্শনের পুরোটুকুই লিখতে হবে, কোনোটুকু বাদ দিলে কোনো কিছু চলবে না, পুরোটুকুই যোগ দর্শনে লিখতে হবে, কিন্তু সব অল্প করে, বিস্তারিত নয়, সংক্ষেপে। শিক্ষার সাথে দর্শনের কিরূপ সম্পর্ক? খুব ভালো একটা কোশ্চেন, কারণ এই কোশ্চেনটা খুব জানা দরকার। শিক্ষা আর দর্শনের সম্পর্ক। শিক্ষা কি? যা আমরা অ্যাপ্লাই করব, যার দ্বারা আমরা সেই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। আর দর্শন কি? দর্শন হলো আমাদেরকে কোথায় যাব, কি হবে, কিভাবে ওখানে পৌঁছাবো, এই কিভাবে পৌঁছাবো, এই কিভাবে শিক্ষার দ্বারা আমরা পৌঁছাবো। আর আমরা কি হতে চাই, বা হু অ্যাম আই, আমি কে, এটা হলো দার্শনিক চিন্তা ভাবনা। আমি কে, আমার নাম কি, শুধু আমার নামের সাথে আমি কে, আমার অস্তিত্ব কি, এই ভাবনা চিন্তা হলো দার্শনিক ভাবনা চিন্তা। দর্শন হলো তোমাকে চিনতে, জানতে, বিশ্লেষণ করতে, তোমাকে বুঝতে, প্রত্যেক কার্যের কারণ খুঁজতে, সত্যতা যাচাই করতে সাহায্য করে। আর সেই যাচাইটা কিভাবে হবে? শিক্ষার দ্বারা হবে। তাহলে শিক্ষা দর্শন কি? একটা হলো তাত্ত্বিক দিক, আর একটা হলো অ্যাপ্লাই করা হয়। এবার আমরা চলে আসি গ্রুপ সি। গ্রুপ সি, সেখানে আছে মোট 4টে কোশ্চেন, অ্যান্সার করতে হবে তোমাদের, লিখতে হবে 2টো, 10 মার্কসের। আচ্ছা, আর গ্রুপ বিতে কটা কোশ্চেন এসছে? গ্রুপ বিতে হলো 6টা। 2018 সালে গ্রুপ বিতে 6টা কোশ্চেন এসছে, সেখানে তোমাদের 4টে অ্যাটেন্ড করতে হবে। আর গ্রুপ সিতে 4টে কোশ্চেন, সেখানে তোমাদের 2টো অ্যাটেন্ড করতে হবে। গ্রুপ বিতে ছিল 5 মার্কসের, আর গ্রুপ সিতে হলো 10 মার্কসের। কি কি কোশ্চেন আছে আমরা দেখে নিই। প্রথমেই এসছে শিক্ষাক্ষেত্রে স্বামী বিবেকানন্দের অবদান আলোচনা করো। অবদান বলে দিয়েছে, এখানে আর কিছু আমাদের বাদবাকি যে বিষয়গুলো আছে, স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন, জীবন দর্শন, এগুলো অতটা হাইলাইট করতে হবে না, ওগুলো লিখবো আমরা যতটা সংক্ষেপে পারবো, অতি সংক্ষেপে এগুলো লিখবো। স্বামী বিবেকানন্দর কোন দিকটা আমাদেরকে এখানে হাইলাইট করতে হবে? শিক্ষাক্ষেত্রে অবদান, মানে পাঠ্যক্রমে কি বলেছে, তার শৃঙ্খলা সম্পর্কে কি ছিল, বিদ্যালয় কিরকম, বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা কিভাবে হবে, শিক্ষার অবদানটা কোথায় কোথায় তিনি আরো বেশি বেশি করে আমাদেরকে আরো শিক্ষার প্রতি মনোযোগী করে তুলেছে, সেই দিকগুলো এখানে তুলে ধরতে হবে। নেক্সট কোশ্চেন, খুব ভালো একটা প্রশ্ন, একজন আদর্শ শিক্ষকের গুণাবলীগুলি আলোচনা করো। তোমরা সবাই এডুকেশন সাবজেক্ট নিয়ে যারা পড়ছো, তাদেরকে এটা খুব ভালো করে জানতে হবে, কারণ এডুকেশন শিক্ষা বিজ্ঞান, যার মধ্য দিয়ে আমরা আচরণ সংশোধন করতে পারি, নিজেদেরকে আরও ভালোভাবে কি করতে পারি, তুলে ধরতে পারি। তো সেই ক্ষেত্রে অ্যাজ এ টিচার হিসেবে নিজেকে তুলে ধরতে হলে কি কি গুণাবলী দরকার, সেগুলো তো জানতেই হবে। আর এডুকেশন সাবজেক্ট মানে টিচিং প্রফেশনে খুব প্রয়োজনীয়, তাই আদর্শ শিক্ষকের গুণাবলী কি কি, এগুলো তোমরা পড়বে এবং সেগুলোকে অ্যাপ্লাইও করার চেষ্টা করবে। আমি 2 মার্কসের কোশ্চেন যখন আলোচনা করেছি, সেখানে দুটো বিষয় আলোচনা করেছিলাম, যে একজন আদর্শ শিক্ষকের গুণাবলীর মধ্যে একটা হলো বিষয় সম্পর্কে সার্বিক জ্ঞান, আর হলো দায়িত্ববোধ। তাছাড়াও আরও অনেক গুণাবলী আছে, যেরকম স্টুডেন্টদেরকে রসবোধ জাগানো, স্টুডেন্টদের মধ্যে কৌতূহল, আগ্রহ, মনোযোগ এগুলো সৃষ্টি করা, মানে বিষয়ের প্রতি তারা কিভাবে আরো আগ্রহী হবে, কিভাবে তারা আরো মনোযোগী হয়ে উঠবে, এগুলো কিন্তু একজন টিচারের পড়ানোর উপরে, তার কথা বলার উপরে, তার ভাবনার উপরে কিন্তু নির্ভর করে। তার জীবন দর্শন, মহান মহান মনীষীদের জীবন দর্শনের মাধ্যমে তার স্টুডেন্টদেরকে অনুপ্রাণিত করা, তাদের মধ্যে সেই দিকটাকে জাগানো, যাতে তারাও কিছু করতে পারে তাদের নিজেদের জন্য বা সমাজের জন্য, মানে ব্যক্তির বিকাশ, সমাজের বিকাশ, জাতির বিকাশ, এই সব কিছুই হতে পারে যদি সে বিষয়গুলোকে ভালোভাবে বুঝতে পারে। এই বুঝতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে পড়তে হবে, এবং একজন বিশেষজ্ঞ প্রয়োজন, মানে একজন শিক্ষক প্রয়োজন, যিনি আমাদেরকে বিষয়গুলোকে ভালোভাবে বোঝাবে, আত্মস্থ করাবে। নেক্সট হলো আধুনিক শিক্ষাক্ষেত্রে জন ডিউইয়ের প্রাসঙ্গিকতা উল্লেখ করে তার শিক্ষামূলক অবদান ব্যাখ্যা করো। জন ডিউইর প্রাসঙ্গিকতা,
আধুনিক শিক্ষাক্ষেত্রে, মানে আধুনিক যে শিক্ষাক্ষেত্রে আমরা এই যে একটু আগে 2 মার্কসের কোশ্চেন যখন আমি বলছিলাম, সেখানে বিদ্যালয় সম্পর্কে কি বলেছে, স্কুল ইজ এ সিম্পলিফাইড, পিউরিফাইড, বেটার ব্যালেন্স ইন দ্য সোসাইটি, মানে সমাজে মানে প্রতিচ্ছবি বা সমাজের ক্ষুদ্র সংস্করণ হলো বিদ্যালয়। আর তিনি কোন দিকের কথা বলেছে, ল্যাবরেটরি বা এক্সপেরিমেন্টাল স্কুল। তো এই দিকগুলো কিন্তু বর্তমানে খুব প্রাসঙ্গিক, এগুলোও কিন্তু আমাদের উল্লেখ করতে হবে। তার সাথে শিক্ষাক্ষেত্রে তিনি আর যা যা বিষয়ের কথা বলেছে, প্রবলেম সলভিং, লার্নিং বাই ডুইং, মানে আমরা যে শিখবো, কিভাবে শিখবো, করতে করতে শিখবো, কাজ করতে করতে, লার্নিং বাই ডুইং, কর্মের মাধ্যমে শিক্ষা, কর্মের মধ্যে শিক্ষা, এই বিষয়গুলোকে তুলে ধরতে হবে। আচ্ছা, নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন গ্রুপ সিতে, বিদ্যালয়ের লক্ষ্য এবং কার্যাবলীগুলি আলোচনা করো। খুব ভালো কোশ্চেন, তোমরা সবাই মোটামুটি জানো বিদ্যালয়ের লক্ষ্য কি আর তার বিদ্যালয়ের কার্যাবলী কি, সেগুলো আলোচনা করতে হবে। সেগুলো কি, তোমরা যেগুলো দেখে আসছো, বিদ্যালয়ের কি লক্ষ্য, বিদ্যালয়ের লক্ষ্য হলো সুনাগরিক তৈরি করা, দৈহিক বিকাশ, একজন শিক্ষার্থীর মানসিক বিকাশ, বুদ্ধির বিকাশ, তাকে অভিযোজনে সাহায্য করা, তার মধ্যে যদি কোনো অভ্যাস থাকে সেটাকে দূর করা, তার আচরণের সংশোধন করা, এগুলো আমি সব বললাম। তাছাড়া আরও অনেক আছে, অনেক, সেগুলোকে আলোচনা করা। আচ্ছা, তাহলে আজকে আমাদের কমপ্লিট হলো 2018-এর যে CCT 1-এর এডুকেশন অনার্সে যে কোশ্চেনগুলো এসেছিল সে বিষয়গুলো। আমরা পরে সোশিওলজি নিয়ে আলোচনা করবো এবং অন্যান্য সিলেবাস নিয়ে এবং কোশ্চেন নিয়েও আলোচনা করব। এই বিষয়ে যদি তোমাদের কোনো রকম মানে কোশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো, আর কারোর যদি কোনো বিষয় জানার থাকে সেটাও তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো। ভালো থাকবে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।